চা সরকারি চাকুরে পাত্রপাত্রীর যে বিজ্ঞাপনগুলো হয় সেই পাত্রপাত্রীর বিজ্ঞাপনের দৌলতে শব্দবন্ধটি আপামর বাঙালির পরিচিত চা। বিশেষ করে গাঁয়েগঞ্জের ডাল ভাত খাওয়া বেসরকারি সংস্থায় কর্মরত বা অবসরপ্রাপ্ত কন্যা দায়গ্রস্ত বাবার কাছে একটি স্বস্তির নিঃশ্বাস এই চা সরকারি চাকুরে। বিবাহযোগ্য সব বাবাই চান মেয়ে জামাই নিশ্চিন্তে থাকুন, একটা নিরাপদ মাথার ছাদ থাকুক, আর সেই চাই অর্থাৎ সরকারি চাকুরি বা সরকারি চাকরি যেন সেই কংক্রিটের ছাদ যা বছরের পর বছর ধরে নিরাপদ আশ্রয় হিসেবে দাঁড়িয়ে থাকে আমাদের জন্য শুধু নয়, গোটা ভারতের মধ্যবিত্তদের জন্য। সেজন্য বিবাহযোগ্য মেয়ের বাবার খোঁজ থাকে কোথায় মিলবে চা পাত্র, অর্থাৎ সরকারি চাকরি করে এরকম পাত্র। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ উল্টান, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের পাতা, সেই বিজ্ঞাপনের পাতা দেখেন, কিন্তু সেই চাই যেন সোনার পাথর বাটি হয়ে দাঁড়ায় বাংলায়। দুর্নীতির পাঁকে ঠিক যেমনটা হয়েছে আমাদের বাংলায় এসএসসি দুর্নীতিকাণ্ডে, কিংবা চা অর্থাৎ সরকারি চাকরির ভরসায় যে বাবা নিজের আলালের ঘরের দুলালকে অন্যের হাতে তুলে দিয়েছেন, যে জামাই এই মুহূর্তে চা অর্থাৎ সরকারি চাকরি করেন, অযোগ্যদের সাথে পাশাপাশি বসে টিফিন শেয়ার করেন স্টাফ রুমে, অযোগ্যদের নিয়ে টানাটানিতে চুরমার হতে বসেছে সেই সমস্ত বাবা মার সেই সমস্ত নীল লাল স্বপ্ন চুরমার হতে বসেছে। বেলাবোস, যে বেলাবোস সরকারি চাকরি নিয়ে চলে গেছিল অঞ্জন দত্তদের ছেড়ে, সেই বেলাবোসদের জীবনটা সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি কি তাহলে এই সিকিউরিটি, সরকারি চাকরির সিকিউরিটি, সেই সিকিউরিটিতেও থাবা বসালো? আমাদের বাঙালি, আমাদের মধ্যবিত্ত মনন থেকে দীর্ঘদিনের যে মায়ের আঁচলের মতো আস্থা ভরসার সরকারি চাকরি ছিল, আজ সেটাও চুরমার করে দিল তৃণমূল কংগ্রেস। আজ প্রধান বিচারপতি এটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা সারাদিন ধরে দেখেছেন কোর্টে কি হয়েছে, সেদিকে আমি আর যাব না। স্থগিতাদেশ কোনটায় দিয়েছে কোনটায় দেয়নি সে কোনো কিছুতে আমি যাব না। আমি শুধু একটাই অবজারভেশন বা পর্যবেক্ষণ নিয়ে আজ জবাব চাই বাংলাটা করছি, যেটা বাঙালির, যেটা বাংলার পর্যবেক্ষণ। জাস্টিস চন্দ্রচূড় বলেন এই দুর্নীতির জন্য সরকারের চাকরির উপর থেকে বিশ্বাস চলে যাবে। প্রধান বিচারপতি বলেন আজকাল সরকারি চাকরি এমনিতেই দুষ্প্রাপ্য এবং মূল্যবান, এই সব দেখে তো সরকারি চাকরির প্রতি বিশ্বাস চলে যাবে। এখনো সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ নিজের সন্তানদের সরকারি চাকরি হবে ভেবে আশার আলো দেখেন। আর জবাব চায় বাংলায় শাসক দলের হয়ে যারা কথা বলবেন বা অতিথিরা যারা রয়েছেন, বা টিভির ওপারে শাসক দলের যে সমস্ত সমর্থক নেতারা রয়েছেন, আজ তাদের আমি একটা প্রশ্ন করতে চাই। আজ তাদেরকে আমি সত্যি করে বুকে হাত দিয়ে কথা বলতে চাই, যে কথাটা বাংলার মানুষ এই মুহূর্তে শুনতে চাইছে। সেই সমস্ত সমর্থক দলের কর্মীরা, তাদের বলবো, বাংলার গ্রামে, মফস্বলে, শহরে সেই সমস্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়িগুলোতে যান যাদের দুবাইতে চোখ দেখানোর, ডাক্তার দেখানোর সুযোগ নেই, শাহজাহান, অনুব্রত পার্থদের মতো চুরির অর্থে ঘর চালানোর যাদের ইচ্ছা নেই, যারা আজও পড়াশোনা করে একটা সরকারি চাকরি পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে, যাদের ছোটবেলা থেকে মা বাবা শিখিয়েছে মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সে জন, আর মন দিয়ে লেখাপড়া করার পরে সরকারি চাকরিটা পেয়ে গেলে কেল্লাফতে, তাদের কাছ থেকে স্বপ্ন কেড়ে নিল এই সরকার। গরিব মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির শিক্ষক হয়ে বাড়ির অবস্থা ফেরানোর যে আশা, সেই আশায় জল ঢালল এই সরকার। বাংলায় থাকা প্রতিটি মানুষের কাছে বার্তা গেল তৃণমূল সরকার যে চাকরি দিয়েছে তা পায়ের তলার শক্ত মাটি নয়, বরং চোরাবালিতে যা পা থেকে মাথা উঁচু করে থাকা কিছু মানুষদেরকে তলিয়ে নিয়ে যেতে পারে। বামফ্রন্টের আমলের চাকরি তাও নিশ্চিত সুরক্ষিত, কিন্তু তৃণমূল আমলের চাকরি যেন চোরাবালি। এই সরকারের দেওয়া চাকরিতে যে কোনো সময় চাকরি নট হয়ে যেতে পারে, যে কোনো সময় চাকরি না হয়ে যেতে পারে, যে কোনো সময় ঝুলতে থাকবে ফিতের মতন। ফেরাতে হতে পারে টাকা, ফেরাতে হতে পারে সম্মান, যোগ্যতা প্রমাণ করতে দৌড়াতে হতে পারে এই দরজা থেকে ওই দরজা, এই আদালত থেকে এই আদালত। বছরের পর বছর রাজ্যের নতুন কারখানা নেই, শিল্প নেই। এতদিন সরকারি নিয়োগ, বিশেষ করে শিক্ষক নিয়োগকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা চলছিল
বাঙালিরা, গরিব বাঙালি, মধ্যবিত্ত বাঙালি, নিম্ন মধ্যবিত্ত বাঙালি, তৃণমূল সরকার যেন সেই খড়কুটোটুকুও কেড়ে নিল বাংলার মানুষের থেকে। বাংলায় একটা প্রবাদ আছে, মানুষের ওপর আস্থা হারানো পাপ, মানুষের ওপরে বিশ্বাস হারানো পাপ। কিন্তু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমার বলতে ইচ্ছা করছে, মানুষের বিশ্বাসকে শেষ করে দেওয়া সবচেয়ে বড় অপরাধ, এবং সেই অপরাধটাই করছে তৃণমূল কংগ্রেস। সবচেয়ে বড় পাপ, সেই পাপটাই করছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ওপর মানুষের বিশ্বাস নষ্ট করে দেওয়ার দায় একমাত্র সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের। এই দায় নিয়ে কেন পদত্যাগ করবেন না দলের সুপ্রিমো বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজ আবার যখন জুলাই মাসে এক অনিশ্চয়তার দোরগোড়ায় ছেলেমেয়েগুলো দাঁড়াবে, তার আগেই কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা যে দুর্নীতি, দেখুন এই দুর্নীতি না হলে আজকে কোর্টে যেতে হতো না, এই কোর্টে যেতে হচ্ছে, কোর্টে টানাপোড়েন হচ্ছে বলে এই সমস্ত কিছু হচ্ছে। কিন্তু এই বাংলার মানুষ জানতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো দায় নেবেন না, শুধু বলে যাবেন আমি তো পাশে ছিলাম, আমি তো পাশে আছি। আবারও বলছি প্রিয় দর্শক, আজ যারা আমাকে ময়ূক রঞ্জন ঘোষকে দেখছেন, আপনার 1 নম্বর শো জবাব চায় বাংলাতে। আজ এই দুর্নীতি নিয়ে শোটা আপনি বোধহয় দেখছেন না। আজ নিয়োগ দুর্নীতি, সুপ্রিম কোর্ট, আদালত, কোর্ট কাচারি নিয়ে এই শোটা দেখছেন না, আজ শোটা দেখছেন। আজ অনুষ্ঠানটা হচ্ছে বাঙালিকে নিয়ে। আপনি ভাবুন, আপনারা ভাবুন, সরকারি চাকরি যে তার নিশ্চয়তা, সরকারি চাকরির সুযোগ সুবিধা, সরকারি চাকরি করার যে সিকিউরিটিটা, সেই সিকিউরিটিটাও কি আসলে বাংলায় মেরে ফেললো? এবং গোটা দেশে আমার আপনার প্রত্যেকের বাড়িতে যারা সরকারি চাকুরে রয়েছে, যদি না থাকে, যারা স্বপ্ন দেখে সরকারি চাকুরে হওয়ার, সেই প্রত্যেক সরকারি চাকুরে যারা তৃণমূল আমলে যাদের রিক্রুটমেন্ট হয়েছে, তাদের গায়ে কালির ছেটা মেঁচে দিল একজন সরকারি চাকুরে করা, একজন সরকারি চাকরি করা, একজন সরকারি চাকুরে যে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায়, যারা আমাদের ট্যাক্সের টাকায় লাল বাতি চড়ে, সেই সমস্ত মন্ত্রীরা। আচ্ছা, এটা ভাবার সময় এসেছে, একটা প্রতিবেদন দেখার সময় এসেছে, এবং তারপর সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি এই প্রশ্নটাই করব যে তৃণমূল কংগ্রেস আসলে কোন বিপদ বাংলা এবং বাঙালির জন্য ডেকে আছে। একবার দেখে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে। বাংলার নিয়োগ দুর্নীতি এখন গোটা দেশে চর্চার বিষয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলে দিয়েছেন, বাংলায় নিয়োগের নামে যা হয়েছে তা প্রাতিষ্ঠানিক জালিয়াতি। মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ চাকরি প্রস্তুত আছে, কিন্তু নিয়োগ কোথায়? চাকরি তো কেউ পায়নি, উল্টে চাকরি গিয়েছে 25,753 জনের। চাকরি চোরদের হয়ে সাফাই দিতে গিয়ে বারবার বাম বিজেপিকেই বিধছেন মুখ্যমন্ত্রী। সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল। নিয়োগে দুর্নীতির রেকর্ড, জেলে রাজ্যের শাসক দলের একাধিক নেতামন্ত্রী। সেসব নিয়ে রানেই মুখ্যমন্ত্রীর মুখে। রাজ্য সরকারই কি চায় না স্বচ্ছ নিয়োগ? রাজ্য সরকার চায় প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন দুর্নীতি, স্বজন পোষণ। এখন স্বজনদের কাছ থেকেও টাকা নিয়েছে। একটা গোটা প্রজন্মের সরকারি চাকরি করার স্বপ্ন ভেঙে চুরমার। কে দায়ী? সরকারি চাকুরে হলেই সমাজে তাদের জায়গা যেন একটু হলেও উঁচুতে, এই মানসিকতাই তো চলে আসছে একটা মধ্যবিত্ত পরিবারে। কিন্তু এখন রাজ্য সরকারি কর্মী বললেই সবাই একটু বাঁকা দৃষ্টিতে দেখছে। এই পরিস্থিতির জন্য কি মুখ্যমন্ত্রী দায়ী নন? আজ এই প্রশ্নের জবাব চাইছে বাংলা। রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন এই মুহূর্তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখার্জি, প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী শুভ্রকমল মুখার্জি, রয়েছেন মানস ভট্টাচার্য লেখক, অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক রয়েছেন, এবং শারদত্ত মুখার্জি চিকিৎসক এবং বিজেপি মুখপাত্র রয়েছেন। বাংলার মান্যগণ্য ব্যক্তি প্রতিদিন টেলিভিশনে আসেন, বাংলা বাঙালির জন্য কথা বলেন। এই সমস্ত অধ্যাপক, শিক্ষকরা এই মুহূর্তে রয়েছেন, চিকিৎসকেরা রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিও। আমি প্রথমেই শুভ্রকমলবাবু আপনার কাছে আসতে চাই। আপনি গোটা দিন যেভাবে সওয়াল জবাব হলো, আপনি দীর্ঘ
কাল ধরে, দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে এই জিনিসগুলো দেখে অভ্যস্ত জাজ হিসেবে। কিন্তু আজ ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় যে কথাটা বললেন, সে কথাটা আমার কানে খুব বাজছে। সে কথাটা তিনি বললেন যে গরিব ঘরের বাবা মায়েরা তারা কতটা গর্ব অনুভব করে, আমার ছেলে শিক্ষক, আমার ছেলে সরকারি চাকরি করে, আমার ছেলে আইএস, আমার ছেলে একটা কনস্টেবলের চাকরি করে, আমার ছেলে একটা ফুড ইন্সপেক্টর। এই গরিব ঘরের বাবা মায়েদের আস্থাটা আসলে কি ভেঙে দিল তৃণমূল কংগ্রেস? জাস্টিস মুখার্জি। বাবু, আমি পলিটিক্যাল লোক নই, কিন্তু আমি তো বাঙালি, মধ্যবিত্ত বাঙালি বাড়ির একটি মানুষ। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে শিক্ষক নিয়োগ, 26,000-এর মতো শিক্ষক নিয়োগ মুখের কথা নয়। দু একটা ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু এখন শুনছি 9,000 অযোগ্য। আমি অর্ডারটা এখনো সুপ্রিম কোর্টে দেখিনি, কিন্তু 9,000 যদি অযোগ্য হয় তার মানে 1/3 বেশি ভুল হয়েছে। এটা কিন্তু মানে ভুল না ম্যানমেড ভুল আমি জানি না। আচ্ছা, আপনি চিন্তা করে মানে ভাবতে পারেন বাঙালি হিসেবে আমরা কত লজ্জিত হচ্ছি। আমরা তো একটা মাত্র প্রদেশ নয়, আরো অনেক প্রদেশ আছে। কোনো জায়গায় শুনেছেন যে 26,000 চাকরি একসঙ্গে বাতিল হয়ে গেছে? আজকে ভাবুন, কলকাতাতে কেন, আমি আমাদের ঝন্টুবাবু এখানে উপস্থিত আছেন, উনি উত্তরবঙ্গের লোক। উত্তরবঙ্গে আমাদের যারা মাস্টারমশাই ছিলেন কখনো, কোচবিহারে বিশেষ করে, এবং যারা বিচারকের চাকরি করতেন ওখানে, তারা বলতেন আমরা যখন সাইকেল চালিয়ে কোথাও যেতাম তখন তো মাস্টারমশাই এবং জুডিশিয়াল অফিসারদের খুব বেশি মাইনে ছিল না, তারা তাদের দফতরে যেতেন সাইকেল চালিয়ে। বলে সাধারণ লোক আমাদের পাশে সাইকেল চালিয়ে গেলে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে পড়তেন সম্মান দেখাবার জন্যে। আজকে এই শিক্ষক দুর্নীতি করে চাকরি পেয়েছে, ভাবতে পারেন? আর প্রতি মুহূর্ত বিচার ব্যবস্থার উপর গালাগাল হচ্ছে। আরে ভাই, আপনি যদি দুর্নীতি না করতেন বিচার ব্যবস্থার কোনো রকম মাথা গলাবাজ কোনো সুযোগই থাকতো না। একটা সমাজকে নষ্ট করবার জন্যে খুব বেশি কিছু দরকার হয় না, বুনিয়াদি শিক্ষাটা নষ্ট করে দেওয়াই যথেষ্ট। আজকে দেখুন পৃথিবীতে কত জায়গায় আমাদের ভারতীয়রা বড় বড় জায়গায় বসে আছেন, কেননা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা ভালো ছিল। ঠিক, একটা সময় বাইরে থেকে দক্ষিণ ভারত থেকে, পূর্ব ভারত থেকে বহু ছেলে মেয়ে এখানে আসতো আমাদের মাস্টার মশাইদের কাছে পড়াশোনা শিখতে। সেই বাংলায় দুর্ভাগ্যজনক, ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি কলকাতায়, ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ কলকাতায়। আজকে লোকে পড়তে কলকাতার বাইরে যাচ্ছে, চিকিৎসা করতে কলকাতার বাইরে যাচ্ছে। কর্ণাটকে আমাকে ডাক্তারবাবুরা বলতেন আমাদের মাস্টারমশাইরা তো বাঙালি ছিলেন, তোমরা আমাদের কাছে এখন চিকিৎসা করতে আসছো কেন? আমরা সব কিছু ধ্বংস করে দিয়েছি। এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হলে, মানুষ অশিক্ষিত হয়ে থাকলে কিছু মানুষের সুবিধা হয়, কিন্তু এই সুবিধাটা কিন্তু বুমেরাং হবে, সকলের জন্য বুমেরাং হবে। আপনি একটি অশিক্ষিত শিক্ষক অশিক্ষিত ছাত্র তৈরি করবে, অশিক্ষিত ডাক্তার তৈরি করবে, অশিক্ষিত ইঞ্জিনিয়ার তৈরি করবে। তার এফেক্ট যারা এই তাৎক্ষণিক বেনিফিট নিয়েছেন তারাও কি এফেক্টেড হবেন না? আমার সবচেয়ে যেটা লাগছে, এটা কলকাতা হাইকোর্টের যে অর্ডারটা হয়েছে সেটা ভুল কি ঠিক সে তো বিচার করবে সুপ্রিম কোর্ট। সেজন্য তো আপিলের পদ্ধতি আছে। এই জাজ ইজ নট ভালনারেবল, জাজমেন্ট ইজ। যেভাবে আদালতকে আক্রমণ করা হচ্ছে আমি অবাক। রায়টা ভুল হতে পারে, কেউ ইনফলেবল নয়। সুপ্রিম কোর্টে তুমি আপিল করেছো, স্পেশাল লিভ ফাইল করেছো, সুপ্রিম কোর্ট যা ভালো মনে করবেন করবেন। সিবিআই এনকোয়ারিটাকে স্টে দিয়েছিলেন। আমার ব্যক্তিগত ধারণা কোনো এনকোয়ারি স্টে দেওয়াটা বাঞ্ছনীয় নয়, কারণ এনকোয়ারিটা দেরি হওয়া মানেই এভিডেন্স চলে যাওয়া। এখন এবার সিবিআই এনকোয়ারি কিভাবে করবেন, কতটা করবেন, সেটা তো সিবিআইয়ের ব্যাপার, আমরা কেউ বলতে পারি না।
আমরা বলতে পারি না কাউকে গ্রেপ্তার করা হবে কি হবে না, সেটা যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনি ডিসাইড করবেন। কিন্তু এনকোয়ারিটা আমি এখনো পুরো অর্ডারটা দেখতে পাইনি ভাই, কিন্তু আমি যা আপনাদের কাছে বা টিভি আর হোয়াটসঅ্যাপে যা দেখলাম তাতে মনে হচ্ছে বোধহয় এনকোয়ারিটা স্টে হয়নি। ঠিক একদমই তাই, একদমই এবার ওরা এনকোয়ারিটা করবেন, আলটিমেটলি চার্জশিট দেবেন অথবা ফাইনাল রিপোর্ট ফাইল করে টার্মিনেশন করবেন, সেটা ওদের ব্যাপার। না জাস্টিস মুখার্জি, আজকে আমি আবারও বলছি, আজকে সারা দিন ধরে আমরা কোর্টে যা হয়েছে তার ধারাভাষ্য, তার প্রতিটা মুহূর্তের আপডেট সব দেখিয়েছি, কিন্তু এরপরেও মানে কেউ জিতবে কেউ হারবে, সিপিএম হয়তো হারবে, তৃণমূল হয়তো জিতবে, বিজেপি হয়তো বলবে দেখো আমরাই সমস্ত কিছু করেছি, তৃণমূল হয়তো বলবে না না তোমরা তো নৈতিক জয় পাওনি, আমরা নৈতিক জয় পেয়েছি। কিন্তু তারপরেও জাস্টিস মুখার্জি, আমি কেন এই কথাটা বলছি, আমি প্রত্যেকের, আপনারা প্রত্যেকে শিক্ষক, প্রত্যেকে একটা মানে আমার একটা বলার মতন ভাষা নেই, আমি সবার নামও করতে পারছি না। এখানে একজন নিজের নামে লিখেছেন বলে একজন দর্শক, তিনি শিক্ষিকা পিয়ালি সরকার নাম, তিনি লিখেছেন কি সুন্দর শুরুয়াত ছিল, এই ভাবনা নিয়ে আমরা ছিলাম, খুব খুশি হয়ে প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছিলাম, পরপর আরও 2টো সরকারি চাকরি পাই, এসএসসি একটা গর্ব ছিল, এখন সকলকে পেশা বলতে গিয়ে বলি সাদা খাতার চাকরি না। এটা একজন শিক্ষক দর্শক এই মুহূর্তে রয়েছেন, সে দেখছেন। মানে জাস্টিস মুখার্জি, আপনাকে আমি ছাড়ার আগে শেষ আপনার থেকে জানতে চাইবো, মানে এখন এমন একটা জায়গা চলে এসেছে যেখানে শিক্ষক বললে একটা সময় যে রেসপেক্টটা আসতো, অধ্যাপক বললে যে রেসপেক্ট আসতো, রেশনে ফুড ইন্সপেক্টর বা অন্য কোনো পোস্টে কাজ করতে বলে রেসপেক্ট আসতো, এখন তো মানুষ বলছে আচ্ছা তুমি আবার ওই তৃণমূল কংগ্রেসের ওই প্যানেলের মধ্যে নেই তো, আচ্ছা তুমি আবার ওই ঘুষ দিয়ে চাকরি পাওনি তো, মানে কোথায় নামিয়ে নিয়ে ফেলেছি আমরা নিজেদেরকে। ময়ূক বাবু, আমি তো আপনাকে বললাম, আপনি ঝন্টুর কাছে জিজ্ঞেস করুন যে যখন স্থানীয় মানুষ হেঁটে যেতেন, তখন রিক্সা বা সাইকেল করে যেতেন, তখন কোনো শিক্ষককে দেখলে তারা সাইকেল থেকে নেমে পড়তেন সম্মান দেখাবার জন্যে। এখন দেখাবেন না টিটকিরি করবেন? তবে আমার যেটা ভয়ঙ্কর কষ্ট হচ্ছে, আমার ভুল হয়েছে স্বীকার করে সেটাকে কি করে মেরামত করা যায় তার চেষ্টা না করেই ভুলটাকে ঠিক করবার জন্য আপনার চেষ্টা আমি মাথায় ঢুকছে না। স্বীকার করুন সব ভুল হয়ে গেছে, আমরা নতুন করে করব, এবং নতুন করে একটা ভালো প্রতিষ্ঠানকে দিয়ে যদি পরীক্ষাটা করানো হয়, কেউ কোনো আঙুল তুলতে পারবে না। কিন্তু জাস্টিস মুখার্জি, আপনি যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আপনাকে, ধরে নিন হাইপোথেটিক্যালি কালকেই বাংলায় বিজেপির শাসন শুরু হলো, ধরে নিন কালকেই বিজেপির একজন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী নিজের চেয়ারে বসলেন, আমরা বাঙালিরা যেভাবে পিছিয়ে পড়ছি, আমাদের বাংলার যে শিক্ষা ভেঙে পড়ছে, স্বাস্থ্য ভেঙে পড়ছে, আমাদের বাংলার যে মেরুদণ্ডটা ভেঙে পড়ছে, এবং সন্দেহের বাতাবরণ, আমরা ডাক্তারবাবু এখানে বসে রয়েছেন, পেশেন্ট এবং ডাক্তারের মধ্যে যে সন্দেহের বাতাবরণ এসছে তা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ে এটা বন্ধ করার জন্য আজও লড়ে যাচ্ছি। শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সন্দেহের বাতাবরণ, মানে বিশ্বাস করবেন না, আমি বলতে চাইনি কিন্তু আজ আমি টেলিভিশনে বলছি, হয়তো সেই দাদাও দেখছেন আমাকে, একজন শিক্ষক সে ঝরঝর করে কেঁদে আমাকে বলেছে, ময়ূকদা তুমি জানো এখন ছাত্রছাত্রীদেরকে বকা দিতে আমার ভয় লাগে, তারা বকা দিলে ইচ্ছা করে সবাই মিলে চিৎকার করে বলে ওঠে, স্যার আপনি আবার টাকা দিয়ে পাস করেননি তো, স্যার আপনি টাকা দিয়ে আবার এই চাকরিটা করছেন না তো, রাগে রিরি করে, কিছু বলার উপায় নেই, স্টাফ রুমে গিয়ে বসে থাকে টিচাররা। এরকম পরিস্থিতি যদি আসে আমাদের বাংলায়, এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিছু হতে পারে না স্যার। শুনুন, রাজনীতি থাকবে এবং কোনো রাজনৈতিক দলই তো শাসন ব্যবস্থা চালাবে, সেটা যেই চালাক, কিন্তু প্রশ্ন হচ্ছে দল নির্ভর রাজনীতি সর্বক্ষেত্রে হলে হবে না। ভুল হয়েছে স্বীকার করুন, অন্যায় হয়েছে স্বীকার করুন, করে নতুন করে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন, সেটা স্বচ্ছভাবে করুন, তাহলেই তো ফুরিয়ে যায়। ফলে জুডিশিয়ারিকে আক্রমণ করা বা অন্য কাউকে আক্রমণ করে তো লাভ নেই, দোষটা তো আমার শাসন ব্যবস্থা আমার। শুনুন, মমতা আমার সহপাঠী ছিল ইউনিভার্সিটিতে, ফলে আমার খারাপ লাগে 11 সালে যখন উনি এলেন, তখন তো সবাই মিলে, 16 সালে যখন উনি এলেন সবাই মিলে তখন কত আশা করেছিল বলুন তো। একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে এসছেন, কষ্ট করে গ্রাসরুট থেকে উঠেছেন, তার কাছে মানুষের কত আশা ছিল বলুন তো। তিনি করলেনটা কি? মানে 1/3 বেশি অ্যাপয়েন্টমেন্ট জাল, নিজেরাই স্বীকার করছেন। এই অ্যাপয়েন্টমেন্টের কোনো মূল্য থাকে না। ঠিক, এখন হাইকোর্টকে দোষ দিয়ে কি হবে? আমি চুচিয়ে ঘা করব,
এখন সেটা বেড়ে গেলে এখন তার দোষ অন্য লোকের হবে, এটা হয় নাকি? ঠিক, অনেক ধন্যবাদ। কত খরচা হচ্ছে বলুন তো সুপ্রিম কোর্টে গিয়ে? অনেক বিপুল খরচা, বিপুল খরচা। এই খরচাটা না করে যদি এখানে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতেন তাহলে ভালো হতো। আর যদি ওএমআর সিট থাকে এবং যোগ্য অযোগ্য বাছাই করার সুযোগ থাকে, সেটা হাইকোর্টে দেখালেন না কেন? ঠিক ঠিক, অনেক ধন্যবাদ জাস্টিস মুখার্জি। ঠিক এই জায়গাতেই আমি সমীর চ্যাটার্জি আপনার কাছে আসব। আপনাদের মাফ করবেন, আপনাদের বলাটাও এখন ভুল, আপনারা তো আবার দায় ঝেড়ে ফেলবেন। আপনাদের বললে এসএসসি বলবেন, এসএসসি বললে রাজ্য সরকার বলবেন, রাজ্য সরকার বলে তৃণমূল, তৃণমূল বলবে আমি তো কিছু জানি না, দেখো উত্তরপ্রদেশে হয়েছে কিনা। কিন্তু আমি ধরে নিলাম এসএসসি বা রাজ্য সরকার যে সময়টা ব্যয় করলো হাইকোর্টে, যে সময়টা বারবার রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরালো হাইকোর্টের ক্ষেত্রে, হাইকোর্টে যদি বলা যেত কে যোগ্য কে অযোগ্য, তাহলে তো আজ সুপ্রিম কোর্টে যেতে হতো না। এতটা সময়, এতটা সুযোগ, এতটা টাকা, এগুলো কিছু তো খরচা করতে হতো না। দেখো, সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশ এক প্রকার সত্যের জয় হলো। ভারতবর্ষের উচ্চ আদালত কোনটা সত্যের জয়? একটা যে মানবিকতার মুখ দেখালো, সমিতা কোনটা এই সত্যের কারণেই জয়? বলছি সত্যের জয় কি এটা? আপনি সিস্টেমেটিক নন-স্টপ তো একজনকে বলতে দিলেন, সিস্টেমেটিক ফ্রড বলেছেন, নন-স্টপ তার মানে বলতে আপনি দিচ্ছেন, আর একজনকে বলতেই দিচ্ছেন না, আরে শুনে নিন না, আপনি বলবেন তাদের তো question করতে সিস্টেমেটিক সুবিধা। ফ্রডটাকে আপনি সত্যের জয় কোনটা বলছেন? ফ্রড? সিস্টেমেটিক ফ্রড বলেছেন যতক্ষণ না আজকে। প্রমাণিত হচ্ছে, যতক্ষণ না না স্যার, সিস্টেমেটিক ফ্রড যে হয়েছে অবশ্যই সেটা মেনে এটা নিয়েছে। হয়েছে, নিশ্চয়ই, কিন্তু যেটা হয়নি সেটা কি করে হাইকোর্ট এই ধরনের অর্ডার দেয়? 19,000-এ চাকরি চলে গেল এক ধাক্কায়। কিরম ভাবে? যখন প্রথম অর্ডার দিল 25,753 জনের, তার মধ্যে এখন বলা হচ্ছে 19 জন যোগ্য। তাহলে যারা যোগ্য ছিল তাদের চাকরিটাই বা গেল কেন? তাহলে তদন্তটা হলো কোথায়? তার কারণ আপনারা তো এবার তার কারণ হাইকোর্ট তো বারবার এইবার বলেছিল কারণ। যোগ্য অযোগ্যের Yes. আপনারা এবার বলেছেন। স্কুল আরে সার্ভিস আপনারা কমিশন, এই ঘরে 10 জন বসে আছে, 3 জন অযোগ্য, সুপ্রিম আপনি এই কোর্টের- কাগজটা রেখে দিন। সুপ্রিম আপনি কোর্টের এই জিনিসটা প্রধান করতে পারেন বিচারপতি না। এত বোকা নয়। বাহ, সব ভেবে চিন্তেই উত্তর বাহ, দিয়েছেন বাহ, উনি। ক্ষমা সবাই চান। তো মুখ্যমন্ত্রী ক্ষমা চান, রামবান এই শ্যাম জিনিসটা বাংলার চক্রান্ত মানুষ বলছে। করছিল হাইকোর্টে। হ্যাঁ? রামবান কি? শ্যাম চক্রান্ত হাইকোর্টে করেছে। কি? করেছে বলেই বিস্ফোরণ আরেকবার বলুন, তত্ত্ব। আরেকবার বলুন। বিস্ফোরণ তত্ত্ব। কি? বিস্ফোরণ তত্ত্ব ঘোষিত হচ্ছে হাইকোর্ট থেকে বিস্ফোরণের। আপনারা এখনো কোর্টকে আমি বলছি, এভাবে অপমান করবেন? আপনি একবার চলে যান না। তার নাম হচ্ছে যে অমরনাথ শাখা, বিষ্ণুপুরের এমএলএ। তিনি কে? তিনি কোর্টের কে আমাকে বলুন। প্রায় 59,000-এর চাকরি 30 তারিখ চলে যাবে, কোর্টের রায়ের আগে তিনি বলে দিচ্ছেন কি করে? এটা কি বিজেপি বলেই সম্ভব? আমি বলতে চাই যে বিচার ব্যবস্থা আর যাই হোক, আমাকে একটা কথা রাজনৈতিক শুনুন, আমাকে একটা কথা বলুন যে আপনারা খুব ভালো করে শুনুন, যোগ্যকে অযোগ্যকে, এই যে এখানে এই যে না দেওয়া হয়নি, এই যে আমার হাতে আপনারা আপনি কাগজ দেখাচ্ছেন, আমি 5টা কাগজ দেখাবো। আমি বলছি শুনে নিন, 2023-এর 18 ডিসেম্বর, এই কাগজটা আমি দর্শকদেরও দেখাবো। এইটা আমার কাছে আজকে প্যানেলিস্ট লিস্ট আছে, এইটা আমার কাছে আছে। আরে শুনে নিন দাদা, বলুন। এইখানে আজকে প্যানেলে 6 জন আছে। আচ্ছা, শারদত্ত মুখার্জি, সমীর চ্যাটার্জি, ঝন্টু বড়াই, করিত্র দত্ত বণিক, মানস ভট্টাচার্য, শুভ্রকমল মুখার্জি এবং সঞ্চালক হিসাবে আমি। এর মধ্যে থেকে কে যোগ্য কে অযোগ্য এই লিস্টটা আমি সঞ্চালক হিসাবে, কেউ যদি প্রশ্ন তোলে আজকের এই প্যানেল নিয়ে, এটা তো আমার দায়। আমি এখানে এসেছি, বিশ্বাস করো না আপনি এটা দেননি কেন? আপনারা এটা দেননি কেন? আপনারা টাইম ওয়েস্ট করেছেন কেন? আপনি এখনো টাইম করছেন। না আপনি এখনো টাইম ওয়েস্ট করছেন। আমি এখনো ঠিক বলছি। না ঠিক বলছেন না ভুল বলছেন। আরে ভুল বলছেন, কতদিন কত শুনবো? 5,250 জনের অযোগ্যদের তালিকা এসএসসি চেয়ারম্যান হলফনামা আকারে কবে দিয়েছেন? কথাটা বলতে দিন না। 811 জন। এখন মিথ্যাচারটা এভাবে করবেন। এখন মিথ্যাচারটা এভাবে হবে। 993 জন। গ্রুপ সি 1133, গ্রুপ ডি 2313। না এগুলো দিয়েছে, এইটা না দিলে কোন চেয়ারম্যান তার চেয়ার থেকে এই কথা বলতে পারে? আচ্ছা, আমি একবার তাহলে কাকে আপনি মিথ্যে বলবেন? একবার কাকে মিথ্যে বলবেন বলুন? বেশ, ঝন্টু হয় আমি আপনাকে মিথ্যে বলছি বা আপনি বলছেন, বা চেয়ারম্যান বলছেন। খুব পয়েন্টের কথা বলছেন। এবার বলুন, আমি ঝন্টু বড়াইকে একবার জিজ্ঞেস করছি, শুধু বলি, হ্যাঁ, বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দায়বদ্ধ এবং মানবিক। না সে তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনীষীও বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনীষী সেটাও আপনি বলেছেন। আজকে চাকরি হারা 2 কোটি করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোদিজি রাখেননি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনারা এত সাবানের মতো পবিত্রতার কথা বলছেন, খাটের নিচে টাকাটা কে ঢোকালো? আচ্ছা,
বিএস উদ্রপ্পর বাড়িতে টাকা কেন? অজিত পাওয়ারের টাকা কোথা থেকে এলো? এবার ভ্রমণে এবার প্লেনে করে ভ্রমণে জানা। এবার আপনি 70 টাকা আনবেন। আমি আপনাকে একটু বিজেপি করলে দোয়া তুলসী পাতা। আপনি যে এসএসসির কথা বলছেন, বিশ্বজিৎ কুন্ডু টেপ কুন্ডু নামে পরিচিত, কোন দলে বলুন? রাজনীতি যদি ঝন্টু বড়াই শারদ বাবু, ঠিকই তো যে যুক্তিগুলো দিচ্ছেন অকাট্য যুক্তি তৃণমূল কংগ্রেসের জন্য, কাউন্টার কি করে করবেন? আমি একদম প্রথমেই বলি 30 নম্বর পয়েন্ট 282 পাতায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিল তাতে 30 নম্বর পয়েন্টটায় এসএসসি পরিষ্কার হলফনামা দিয়েছিল 3টে। এসএসসি হ্যাড নো ম্যাটেরিয়াল টু ডিসবিলিভ দি ডেটা সাপ্লাইড বাই সিবিআই, অর্থাৎ কিছু ছিল না। দ্বিতীয় পয়েন্ট 197 পয়েন্টে পরিষ্কার রাজ্য সরকার 3 মূর্তি, এই পুরো অ্যাপয়েন্টমেন্টের প্রসেসে 3 মূর্তির অন্যতম মুখ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আরেকজন রেকমেন্ডেড অথরিটি এসএসসি, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বোর্ড। সরকার বলেছে ব্যাপক ইরেগুলারিটিসগুলো হয়েছে, আমি জানি না, আমার দ্বারা সম্ভব নয়। রাজ্য বারবার, এসএসসি বারবার বাক কমিটি সুপারিশে বলেছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে যে 1 মেম্বার কমিটি তৈরি হয়েছিল শান্তিপ্রসাদ সিনহা, সেটা বেআইনি। না বলছো বলে একদম সুপ্রিম কোর্ট কিন্তু একটাবার বলেনি। আচ্ছা এবার ময়ূর 5000 চাকরি যোগ্য হাওয়াতে ভাসিয়ে দেওয়া। হঠাৎ করে আজকে দুপুরবেলা বলা হলো না মাননীয় 7000, তো কোর্ট বলছে কাগজ কোথায়? না 7000 যোগ্য। শেষে ঝাঁপির থেকে বিড়ালটা বেরোলো যে আপাতত 3টে ডিস্কে 8324 জন আপাতত আসবে। ঝন্টুদা এই যে স্যার যে কথাটা বলছিলেন, জাস্টিস মুখার্জি যে কথাটা বলছিলেন, সরকারি চাকরির প্রতি অনাস্থা চলে আসছে, চিফ জাস্টিস বলছে। এবার শোনো কি অবজারভেশনটা কি ভয়ানক। 166 3 নম্বর ধারায় রুলস অফ বিজনেস, সংবিধানে একটা পয়েন্টে পরিষ্কার বলা হচ্ছে রুলস অফ বিজনেসে কোনো ক্যাবিনেট এমার্জেন্সি পিরিয়ডে ছাড়া, এমার্জেন্সি পিরিয়ড মাইন্ড করো, এমার্জেন্সি পিরিয়ডে নিজের ক্যাবিনেট, বিরোধী দলনেতা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ফিনান্স কমিটিকে কনফিডেন্সে নিয়ে এমার্জেন্সি পরিস্থিতিতে চাকরির জন্য এই ধরনের সুপারনিউমারি পোস্ট তৈরি করতে পারে। আদারওয়াইজ 166 3 নম্বর ধারায় কোনোভাবে এটা করতে পারে না। আরেকটা 164 এইচের 2 ধারায় বলা হচ্ছে কালেক্টিভ রেসপন্সিবিলিটি যদি করে এটা আমার নয়, সুপ্রিম কোর্ট আজকে অবজারভেশনে বলেছে। আমার কাছে অর্ডারটা দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে এবং এই মামলাটা সিবিআই কে বলেছে সুপারনিউমারি পোস্টে তদন্ত চালিয়ে যেতে। এটা মাথায় রাখতে হবে ঝন্টু বাবু, পুরো ক্যাবিনেটকে কিন্তু বলেছে একটা তথ্য ইন্টারভেনশন করতে পারবে। ঝন্টু বাবু একটা তথ্য দেন, সুপার নিউমারি পোস্ট এইটাতে একটাও নিয়োগ হয়নি। না আমি বুঝলাম আমি দুজনকে থামাচ্ছি, তাদের কার্যত অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। ঠিক আমি দুজনের কথাই মানছি। আমি সমীরদা ঝন্টু বাবু সমীর বাবু দুজনকেই আমি থামাচ্ছি। তার কারণ আমি সারাদিন ধরে এগুলো শুনেছি, বাংলার মানুষও শুনেছে, কে ঠিক কে ভুল সেগুলো থাকবে। কিন্তু শারদ বাবুর কাছে, উনি ডাক্তার চিকিৎসক, উনি অনেক বছর পড়াশোনা করেছেন, উনি পড়াশোনা করে যখন উনি ডাক্তারিটা পেলেন, আমার ধারণা ওনার বাড়ির অনেকেই, আমার বাড়িতেও বহু চিকিৎসক আছে, মিষ্টি খাইয়েছে, গোটা ফ্যামিলি একসাথে গেট টুগেদার করেছে। এবার হঠাৎ করে যদি আপনি ভুয়ো চিকিৎসক প্রমাণিত হন বা আপনার প্যানেলে আপনার সাথে সতীর্থরা যদি এক এক করে ভুয়ো ডাক্তার প্রমাণিত হয়, আপনার সাইকোলজিক্যাল প্রবলেমটা কি হবে? যেটা এই বাংলার 8000 9000 ছেলে মেয়ে ভুয়ো বেরোচ্ছে, তার জন্য বাকি 17000 20000 হচ্ছে, তো এই সাইকোলজিক্যাল জায়গাটা তৈরি হচ্ছে তো স্যার। না এই 8000-এর মধ্যে সবাই শিক্ষক নয়, গ্রুপ সি গ্রুপ ডিও আছে, এটা মাথায় রাখতে হবে। সরকারি চাকরি সেই অনাস্থাটা কিন্তু ঠিক হচ্ছে না। একদম এই অনাস্থাটা আনা হয়েছে তো, তার মানে শুনেনি। প্রাক্তন বিচারপতিকে আমি একটা কথা বলি, যে কথাটা উনি বললেন আমার খুব ভালো লাগলো শুনতে। একটা সময় না পুরো ভারতবর্ষ নয়, এই সাউথ ইস্ট অফ এশিয়া মানে সাউথ এশিয়াতে
কলকাতা একটা স্থান নিয়ে রেখেছিল। কি স্থান ভুলে গেলে চলবে না। খুব ভালো ভালো কথা বললেন, আমরা হয়তো সেটা ভুলে যাচ্ছি। আজকে তৃণমূল সরকারের প্রশাসনে এই জিনিসগুলো মাথা থেকে উড়ে গেছে, কেন ইতিহাস জিনিসটা আমরা আর ভুলে যেতে চাইছি, কেন যা ইতিহাস তৈরি হচ্ছে বিগত 10 বছরে ইতিহাস বাচ্চা ছেলেমেয়েরা ভুলে গেছে। প্রথম হাইকোর্টও কিন্তু কলকাতায়, ভুলে গেলে হবে না। ভারতবর্ষের প্রথম হাইকোর্ট কলকাতায়, ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ। আমি গর্বিত, আমি সেই কলকাতা মেডিকেল কলেজেরই প্রাক্তনী। ভারতবর্ষের কিন্তু প্রথম রেল ব্যবস্থা হয়েছিল পশ্চিম প্রান্তে, প্রথম ট্রাম ব্যবস্থা হয়েছিল কলকাতা শহরে, প্রথম মেট্রো ভারতবর্ষের কলকাতা শহরে। ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি বলে ভুল করবেন না, শ্রীরামপুর সেনেট 1860 সালে উইলিয়াম ক্যারি তৈরি করেছিলেন শ্রীরামপুর সেনেট। এই যে গরিমা, এই যে মর্যাদা বাঙালি পেয়েছে, এই যে শিক্ষা এবং প্রযুক্তির প্রথম ইউনিভার্সিটি দেখতে গেলে এগুলো ভাবুন, এর যে একটা লিগেসি ছিল, এই লিগেসিটা কিন্তু বিগত 10 বছরে, এক দশকে একঘায়ে শেষ করে দিয়েছেন আমাদের এই প্রশাসন। প্রশাসনের নাম আমি নেব না, খালি ভাবুন বাঙালি হিসেবে আমি লজ্জিত। আমি বাঙালি হিসেবে অতটাই গর্বিত ছিলাম যে এশিয়ার নয়, ভারতের নয়, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতাও কিন্তু একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি সেদিক থেকে প্রচণ্ড গর্বিত যে বাঙালিরা এই জায়গায় গেছে। আজকে কি অবস্থা? আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার জজ সাহেব, তিনি তার রুমে বসে বলছে সিস্টেমিক ফ্রড, নট সিস্টেম্যাটিক। কথাটার মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু ওনার কথাটা হচ্ছে সিস্টেমিক ফ্রড, মানে কি পদ্ধতিগত জালিয়াতি, মানে জালিয়াতিটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলে এসছে রাজ্য সরকার। রাজ্য সরকার মানে সরকারি চাকরি বা পাবলিক সার্ভেন্টসের মর্যাদাটা না সাংঘাতিক। লোকে সারা জীবনের স্বপ্ন দেখে আমি সরকারি চাকরি পাবো। এই যে সরকারি চাকরি, তার সম্মানটা কোথায় ছিল? আজকে সরকারি চাকরি যারা করছে তাদের সম্মানটা কোথায়? যে গল্পটা বলল, আমার সামনে গতদিন আগে একজন স্কুল শিক্ষক বসেছিলেন, আমি জিজ্ঞেস করলাম, তার মা আমার পেশেন্ট, যে ভাই আপনি কি করেন? বলে জিজ্ঞেস করবেন না। আমি বললাম ভাবা হয়তো কিছু করে না, বেকার, তাই আমি জিজ্ঞেস করলাম। লাস্টে বললাম না আপনি কি করেন সেটা একটু বলুন। বলো আমি যদি বলি না তখন আপনি জিজ্ঞেস করবেন কবে চাকরিতে ঢুকেছে। আমি বললাম কি? বলো না আমি আসলে শিক্ষক, কিন্তু ভুয়ো নয় 14 আগে। এই যে আস্থাটা, আপনি যখন বলেছেন কিছু বলিনি, এই যে আস্থাটা কিসে হয় বলুন তো? 2-3টে প্রফেশনে হয়। ডাক্তারির সঙ্গে যেরকম চিকিৎসকের সঙ্গে যে চিকিৎসা নিচ্ছে তার আস্থা থাকে, শিক্ষকের সঙ্গে তার যে পড়ুয়া ছাত্রটা তার আস্থা থাকে। আজকে সেই সমাজ আস্থাটা রাখে কিছু কিছু প্রফেশনের মধ্যে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক। কেন আমারও স্কুলের মাস্টার মশাই ছিল, তবে তার কাছে পড়াশোনা শিখে আজকে আমি ডাক্তার হয়েছি। এবং এই আস্থাটা আজকে ভেঙে দিয়েছে। এই আস্থাটা ভেঙে দেওয়ার দায়িত্ব কিন্তু নিতে হবে রাজ্য প্রশাসন তথা তৃণমূল প্রশাসন তথা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এই আস্থা হারানোর দায়বদ্ধতা থেকে পালিয়ে যেতে পারবেন না। আজকের রায়টা কিছু না, আজকের রায়টা খালি সেমিফাইনাল, মাথায় রাখতে হবে। গতবারও সেমিফাইনাল ছিল, এটাও সেমিফাইনাল। ফিরদৌস শামীম আইনজীবী, সুপ্রিম কোর্টে মামলা লড়েই কলকাতা ফিরছেন, এয়ারপোর্ট থেকেই আমি কিছু সময়ের জন্য তাকে পেয়েছি। ফিরদৌস দা, খুব সংক্ষেপে আমি আপনাকে ধরতে চাই একটাই বিষয় জানার জন্য। আজকে প্রধান বিচারপতি যে কথাটা বললেন যে আপনারা তো যেভাবে দুর্নীতিটা করা হয়েছে, সরকারি চাকরির ওপর আস্থা চলে যাবে মানুষের, এটা তো এক ভয়ঙ্কর জায়গা। এটা সত্যি প্রজন্মের পর প্রজন্ম সরকারি চাকরি, একটা সময় আমরা গর্ববোধ করতাম, ছেলে কি করে সরকারি চাকরি, জামাই কি করে সরকারি চাকরি, আর ছেলে কি করে সরকারি শিক্ষক। ও বাবা, কোন আমলের? আচ্ছা ভুয়ো চাকরি নয় তো? আচ্ছা প্যানেলের মধ্যে আছে তো? আচ্ছা 8,000-এর মধ্যে নয় তো? এই গোটা যে ট্রমাটা, এই গোটা যে অনিশ্চয়তাটা, এর দায় কি তৃণমূল কংগ্রেস নেবে না? একদমই। দেখুন, যে স্কুল সার্ভিস কমিশনের উপর দায়িত্ব ন্যস্ত ছিল, তারা যোগ্য চাকরি প্রাপকদের চাকরি দেবেন, যোগ্য শিক্ষকদের স্কুলে পাঠাবেন। এই এয়ারপোর্টে এইমাত্র আমার দেখা হলো মেদিনীপুরের একটি ছেলে যে গত 10 বছর ধরে ইউএসএ তে আছেন, তার নাম হচ্ছে সৌমেন। সে বলল যে আমি স্যার ভাগ্যিস আমি গ্রামের একজন কৃষকের সন্তান, আমার স্কুলে সেই সমস্ত শিক্ষক ছিল বলে আজকে আমি ইউএসএ তে থাকি, এবং সে একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। ভাবুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছে যে সেই শিক্ষা ব্যবস্থার ফলে সাদা খাতার শিক্ষকরা গ্রামের ওই কৃষকদের সন্তানদের পাঠ নেবে, তার বন্দোবস্ত তৈরি করেছেন। আগামী দিনের সৌমেনদের আমরা পাবো না।
যারা এসে বলবে যে স্যার আমরা একদম গ্রামের ছেলে যারা যোগ্য শিক্ষকদের কাছে পাঠ নিয়ে আমরা আমেরিকাতে গিয়ে প্রতিষ্ঠা পেয়েছি, সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। এবং এটা খুব দুর্ভাগ্যজনক। ভাবুন, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ সে একেবারে পরিকল্পিতভাবে প্রথমে দুর্নীতি করিয়েছে এসএসসি কে দিয়ে, বাজারে প্রথমে দালাল ছেড়েছে, সেই দালালরা গ্রামের একেবারে হতদরিদ্র পরিবারের সন্তানদের কাছ থেকে 5 বিঘা জমি বিক্রি করিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শিক্ষক বানিয়েছে। আবার কলকাতায় ফিরে আবার আপনার সাথে বিস্তারিত এই নিয়ে কথা বলবো। কিন্তু মানে আজ সারাদিন ধরে কোর্টের যে আপডেটগুলো দেখেছি, অরিত্র রয়েছে, মানসদা রয়েছে, অরিত্র একটু লাইট হার্টেড কথাবার্তা প্রয়োজন, মানে ট্র্যাজেডির মধ্যেও কমেডি বা কমিক রিলিফের প্রয়োজন। একটা হিন্ট কি পাচ্ছ? এই যে বেলা বোসরা অঞ্জন দত্তদের ছেড়ে চলে গেছিল, তারা হয়তো ভুল করেছিল। বেলা বোসরা ভেবেছিল যে সরকারি চাকরি হয়তো বাবার ঠিক করা জামাই, এটাই অনেক নিশ্চয়তার প্রতীক। কিন্তু আজ যে বেসরকারি সেক্টরে যে ছেলেগুলো কাজ করে, যাদের হয়তো প্রতি মুহূর্তেই অনিশ্চয়তাটা নেই যে আমার প্যানেল থেকে নাম বাতিল হয়ে যাবে, এই বেলা বোসদের কাছেও ক্ষমাপ্রার্থী হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, কিছু মুহূর্ত আগে অনারেবল চিফ মিনিস্টারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটা পোস্ট করা হয়েছে, যেখানে তিনি বলছেন যে আমি মানসিক স্বস্তি পেলাম, রিলিফড। এই যে স্বস্তি, কিসের ভয় ছিল ওনার? উনি যদি এতই সৎ হবেন, এতই মানে ওনার কনফিডেন্স থাকবে, তাহলে উনি কিসের থেকে স্বস্তি পেলেন সেটা আমি জানি না। এবার আজকে সারাদিনের অবজারভেশনে আপনি যদি দেখেন 2-3টে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। প্রথমেই বলে রাখি যে জুরিসপ্রুডেন্সের যে পয়েন্ট অফ ভিউ থেকে এই ইন্টারিম স্টেটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু এরকম নয় যে বলে দেওয়া হলো যে দুর্নীতি কিছু হয়নি, হাইকোর্টের রায় একদম ভুয়ো, এ কথা বলা হচ্ছে না। সুপ্রিম কোর্টের একটা দায়বদ্ধতা থাকে কনস্টিটিউশনাল মেশিনারিটাকে টিকিয়ে রাখার জন্য। সেই কারণে স্টেটের পক্ষে যখন অ্যাডভোকেটরা সওয়াল করেছিলেন, আপনি যদি একদম শুরুর দিকের হিয়ারিং শোনেন, সেখানে দেখতে পাবেন পরিষ্কার স্টেট বলছে যে আমরা যোগ্য অযোগ্যদের বিষয়ে আমরা কিছু বলছি না, আমরা শুধু বলছি সিবিআই প্রবটা আটকানো হোক, না হলে কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়ে যেতে পারে। ক্যাবিনেটের এগেনস্টে যদি এনকোয়ারি হয়, তাহলে ক্যাবিনেট ফেল করে গেলে এই এন্টায়ার পলিটিক্যাল যে ডেমোক্রেটিক পলিটিক্যাল স্ট্রাকচার বাংলায় ভেঙে যাবে। সেই কারণে আপনি যদি ফাইনাল ইন্টারিম অর্ডারটাও দেখেন, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে সিবিআই প্রোব চলবে, কিন্তু কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। তার মানে অ্যারেস্টটাকে আটকানো হলো কনস্টিটিউশনাল মেশিনারিকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু এসএসসির পক্ষ থেকে যখন বারবার আপনি অন্তত যদি 3 থেকে 4 বার আপনি দেখবেন মাননীয় প্রধান বিচারপতি এসএসসিকে জিজ্ঞাসা করছে বারবার প্রত্যেক আর্গুমেন্টে যে আপনারা কি নিশ্চিত যে কে যোগ্য কে অযোগ্য সেটা আপনারা বলতে পারবেন, প্রত্যেকবারই তারা বারবার করে ওটা ঘেঁটে দিয়ে বলার চেষ্টা করছে না আমরা বলতে পারবো না, নাইসা জানে, নাইসার প্রসঙ্গ আবার তুললে বলছে ও জানে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, নাইসা হোক বা XYZ যেই হোক, এরা তো থার্ড পার্টি ভেন্ডার, কিন্তু আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশনের দায়বদ্ধতা ছিল এই ডকুমেন্ট তারা রাখেনি এবং তারা খুব ভালো করেই জানে। ফলে আপনি নিশ্চিত থাকুন যে আগামী নেক্সট হিয়ারিংয়েও এসএসসি কোনোভাবেই বলতে পারবে না। স্টেট এখন যেটা করবার চেষ্টা করছে, স্টেট ক্রমাগত এই সিবিআই প্রবকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত, কারণ এসএসসি নিজে স্বীকার করেছে। কিন্তু তারা এখনও পরিষ্কার করে বলছে না যে এটা কি এক্সস্টিভ লিস্ট, মানে এর পরে কি আর কোনো দুর্নীতি হয়নি। তারা বলছে আমরা মোটামুটি একটা অ্যাজিউম করে নিচ্ছি যে প্রায় 17 থেকে 18 হাজার তারা সাদা খাতা জমা দেয়নি। কিন্তু মাথায় রাখতে হবে, সাদা খাতা জমা দেওয়াটা একটা ফরম্যাট অফ দুর্নীতি, আরও অজস্র 16 থেকে 17 রকমের দুর্নীতি আছে। অরিত্র, যে আজ যখন 8,000, 9,000, 8,000 ছেলে মেয়ে যে অযোগ্য, এটা যখন বলা হচ্ছে, তার মানে কাল আমরা এক্সপেক্ট করতেই পারি নবান্ন বা শিক্ষা দপ্তরের অফিসের সামনে ওই গেজেটের মতন লিস্ট বেরোবে। ওএমআর কই, কিসের সাপেক্ষে হবে সেটাই তো মাননীয় প্রধান বিচারপতি মিথ্যে কথা বলছে। আপনি যদি প্রধান বিচারপতি স্টেটমেন্ট দেখেন, প্রধান বিচারপতি বলছে যে আপনি একবার বলছেন ওএমআর হারিয়ে গেছে, ডেস্ট্রয়েড হয়ে গেছে, কোনো স্ক্যান্ড কপি নেই। তাহলে প্রধান বিচারপতি বারবার প্রশ্ন করছে যে আপনি আরটিআই এর সাপেক্ষে যখন আপনি ছাত্রদেরকে ইস্যু করেছিলেন ওএমআরটা, সেই ওএমআর গুলো কোথায়? তার মানে দুটো ডকুমেন্টের মধ্যে ডিসক্রিপেন্সি রয়েছে, তথ্য জালিয়াতি। আমি তোমাকে বলি, শিল্পবন্ধা এই রাজ্যটায় কিন্তু এসএসসি ভাই এমন একটা উৎসবের মতন হতো চাকরি, যে মাধ্যমিক ক্যান্ডিডেট থেকে এ রাজ্যে এসএসসিতে ক্যান্ডিডেট বেশি হতো। সেই তৈরি করা একটা সিস্টেমকে তৃণমূল যে কায়দায় ধ্বংস করলো, এবং আখিরে মধ্যবিত্ত গরিব যারা এই সরকারি স্কুলে ডিপেন্ডেন্ট, গ্রাম বাংলায় শিক্ষাটা উঠে গেল। এইটা কিন্তু একটা সুদূর প্রসারিত ফল তৈরি করবে। এই চাকরি থাকবে না থাকবে এটা তো পরবর্তী সিদ্ধান্তের ব্যাপার। শিক্ষাটা শেষ হয়ে গেল, সরকারি স্তরের শিক্ষা। আমরা হতদরিদ্র পরিবারে এসএসসি নামক পরীক্ষা দিয়ে আমাদের জীবন শুরু হয়েছিল। সব এই 10 বছরে দেখছেন সর্বোচ্চ চাকরি দিচ্ছে তো এই সরকারি।
আমার আজকে 2 কোটি করে চাকরি দিয়েছে মোদী সরকার। আচ্ছা, শারদবাবু সময় শুরু হচ্ছে, বলুন। আমার সেটা কেন বলছেন না? কেন ব্যাপক দুর্নীতি বলছেন না? আমার একদম অন্য আঙ্গিক, আমার অন্য আঙ্গিক। বারবার বলছি, আজকে বাঙালির ইজ্জত গেছে। আজকে ভারতবর্ষের চোখে সারা ভারতবর্ষ দেখছে উচ্চতম আদালতে কি নিয়ে ডিসকাশন আর কেস চলছে না। ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, একসময় গরিমাময় পশ্চিমবঙ্গ, তার শিক্ষা ব্যবস্থা আজকে আঙুল তুলছে চিফ জাস্টিস, বলছে সিস্টেমিক ফ্রড। এই যে ইজ্জত গেল বাঙালির, এই বাঙালির ইজ্জত যাওয়ার দায়বদ্ধতাটা কিন্তু পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এই 1 দশকের দুর্নীতির দায়বদ্ধতা। আমি একদম শেষ বক্তা হিসেবে মানসদা এখানে রয়েছেন, মানসদার সাথে কথা বলতে চাই। মানসদা, এই লড়াই ঝগড়া থাকবে। যদি ভাবো কিনছো আমায়, ভুল করেছো, আমাকে না আমার আপোষ কিনছো তুমি, বলো কে জিতলো তবে জন্মভূমি। এই যে হয় সমীর চ্যাটার্জি জিতবে, বা শারদা জিতবে, অরিত্র জিতবে, ঝন্টু বড়াইক জিতবে, বা কেউ জিতবো না, কিন্তু আসলে কি বাংলা জিতবে? বাংলার ছেলেমেয়েগুলো সরকারি চাকরির প্রতিও আর আস্থা রাখতে পারছে না, বাংলার ছেলেমেয়েগুলো শিল্পতে আস্থা রাখতে পারছে না, বাইরে চলে যাচ্ছে, ন্যানো ফ্যাক্টরি হচ্ছে না। কি নিয়ে বাঁচবো আমরা? মহিদা, কে কিভাবে নিচ্ছে জানি না, আমার কাছে আজকের দিনটা ভীষণ যন্ত্রণার। ঠিক যন্ত্রণার এই কারণেই যে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ বাঙালির মননে, রবীন্দ্রনাথ বাঙালির রক্তে জড়িয়ে আছে। এখানে অধ্যাপকরা আছে, অরিত্রর মতো অভিনেতারা আছে। আমাদের উচিত ছিল আজকে রবীন্দ্র সংস্কৃতি নিয়ে আলোচনা হবে। মানে এটা বাঙালি জাতি হিসাবে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে কি নিয়ে? না সরকারি দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, আর জঙ্গিপুরের ডোমকলে ভোটে বোমাবাজি, একটা সমাজ ব্যবস্থা যখন অবক্ষয়ের চরমে পৌঁছে যায়, তখন আমরা নিজেদের প্রাণের কবির জন্মদিনের আগের রাতে আমরা এইরকম একটা আলোচনায় অংশগ্রহণ করতে হয়। এর থেকে যন্ত্রণার আর কিছু হতে পারে না। যে বাঙালি জাতটাকে আমরা কোথায় পৌঁছেছি, যে যখন অরিত্রের মতো অভিনেতা আছে, ডাক্তারবাবু আছে, আমরা কোথায় রবীন্দ্র সংস্কৃতি নিয়ে আলোচনা করব, তা না আমাদেরকে আলোচনা করতে হচ্ছে নিয়োগে কত দুর্নীতি হয়েছে। এটা গভীর যন্ত্রণার। অন্তত মানে আপনি বলছেন একটা সময় মাতঙ্গিনী হাজরাকে নিয়ে আমরা আলোচনা করতাম, এখন শিবু হাজরাকে নিয়ে বেশি আলোচনা একদম। মানে এটা কোথায় পৌঁছচ্ছে? এই লজ্জা সমীর চ্যাটার্জিরা কোন পকেটে রাখবেন জানি না। সমস্ত চ্যানেলে এই লজ্জা সমীর চ্যাটার্জি কোন পকেটে রাখবেন? দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এরা যখন চাকরি পেয়েছিল, এখন সবাই বলছে কেউ জানি না। আমরা যখন চাকরি পেয়েছিলাম তখন আমাদের জুনিয়ররা আমাদেরকে জিজ্ঞেস করতো যে আপনাদের নাম্বার কত ছিল, আপনারা কি করে পড়াশোনা করেছিলেন। এই ছেলে মেয়েগুলো যখন চাকরি পেয়েছিল, এখনো গ্রামে গঞ্জে ঘুরলে শুনতে পাবেন, স্কুলে জয়েন করার পরে গ্রামের লোকে জিজ্ঞেস করে কাকে ধরেছো, কত টাকা দিয়েছো। এটা আমরা গত 5 বছর থেকে শুনে আসছি যে এই দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নেওয়া উচিত। মানে এই জায়গা থেকে আমার সময় একেবারে শেষ। আমার একটাই, এটা এখানে শেষ হবে না, এই বিতর্ক চালাতে হবে। তার কারণ এতগুলো সরকারি চাকরি সেগুলো বাতিল হচ্ছে, কোনোটা স্থগিতাদেশ আসছে, সরকারি চাকরি আজ ছিল কাল নেই, কাল আছে পরশু থাকবে না। একটা সরকারি চাকরি বা 2টো সরকারি চাকরি কেন যাবে না? এটা বাংলার মানুষ বলছে, আপনারা বলছেন। কেন শিক্ষামন্ত্রীর সরকারি চাকরিটা যাবে না? কেন মুখ্যমন্ত্রীর সরকারি চাকরিটা যাবে না? কাল তার জবাব চাইবে বাংলা। আজ বিতর্ক এখানেই শেষ করলাম, বাংলার মানুষের কাছে নতমস্তকে। এখান থেকে ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি আবার ছোট্ট হিন্দি। রিপাবলিক বাংলা রুনক স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ জবাব চাই বাংলা শেষ করার আগে একটা ব্রেকিং নিউজ দিয়ে শেষ করব, কারণ এই ব্রেকিং নিউজটা গুরুত্বপূর্ণ। জঙ্গিপুর থেকে এই ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তর্কাতর্কির ছবি আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর থেকে। এই মুহূর্তে জঙ্গিপুরে লাঠিচার্জের খবর আমরা পাচ্ছি, এবং বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ। ভোট শেষ হতেই অশান্তি শুরু জঙ্গিপুরে। বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ। রঘুনাথগঞ্জের 66 নম্বর বুথে উত্তেজনা, আহত বিজেপি কর্মী অশোক কর্মকার, হাসপাতালে ভর্তি আহত বিজেপি কর্মী। রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেছে বিজেপি প্রার্থী এবং সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেছে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ জবাব চায় বাংলায়, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি, এবং তার পাশাপাশি জবাব চায় বাংলা এখানেই শেষ করছি। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম।